সামদানি, আমরা দেখলাম যে রিপোর্টে মন্ত্রী এর মধ্যে বলেই ফেলেছেন যে শনিবার থেকে এটি কার্যকর হবে। তাহলে নতুন সিদ্ধান্ত নিয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে? মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হবার পর থেকেই দেশ জুড়ে বেশ কিছু নীতিগত পরিবর্তন এসেছে। সে নীতিগত পরিবর্তনের হাওয়া শিক্ষা খাতেও লেগেছে। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী একটি সেমিনার করেছিলেন। সেখানে শিক্ষা খাতের বিভিন্ন অংশীজন ছিলেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানসহ শিক্ষার্থীরাও ছিলেন। সেখানে তিনি পরামর্শ চেয়েছিলেন যে শিক্ষা খাতে শ্রেণী কার্যক্রম পুনর্বিন্যাসের জন্য কি করা যেতে পারে। সেখানে অনলাইন শিক্ষাসহ বিভিন্ন রকমের পরামর্শ শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনরা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা দেখেছি যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পৃথক আরেকটি সেমিনারে তিনি শিক্ষা খাতে নীতিগত কিছু পরিবর্তন এনেছেন। সেখানে তিনি 3 দিন অনলাইন এবং 3 দিনে সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। সেখানে আমরা জানাতে চাই যে শনি সোম বুধ এই 3 দিন ক্লাস হবে অফলাইনে এবং বাকি যে 3 দিন সপ্তাহে সেই 3 দিন অনলাইনে ক্লাস হবে। এবং এই ক্ষেত্রে যে বিষয়টি সেটি হচ্ছে ঢাকা মহানগরীর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাইলট প্রকল্প আকারে এবং শিক্ষামন্ত্রীর ভাষ্য মতে ব্লেন্ডিং আকারে এটি একটি পাইলট প্রকল্প আকারে শুরু হবে এবং পরবর্তীতে এটিকে ধাপে ধাপে আরও বিকাশ করা হবে এই প্রকল্পটির। এবং সেখানে সারা দেশে এটি শুরু হচ্ছে না? না, এই মুহূর্তে এটি সারা দেশে শুরু হচ্ছে না। শনিবার থেকে ঢাকা মহানগরীর বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই প্রকল্পটি শুরু হবে। সক্ষমতা রয়েছে, জি, যেসব প্রতিষ্ঠানের অনলাইনে ক্লাস নেওয়ার মতো সক্ষমতা রয়েছে। কারণ এক্ষেত্রে শিক্ষামন্ত্রীর আরেকটি কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে তিনি বলেছেন যে ক্লাস অনলাইনে হলেও শিক্ষকদের ক্লাস নিতে হবে শ্রেণীকক্ষে, অর্থাৎ শিক্ষকদের কিন্তু বাসায় থাকার সেই সুযোগটি নেই। একই সঙ্গে এই যে সিদ্ধান্তটি সেই যে অনলাইনে 3 দিন ক্লাস হওয়ার বিষয়ে সেটি নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ সামদানি, সেক্ষেত্রে যদি একটু স্পেসিফিক্যালি বলেন, শিক্ষকরা কি বলছে আর অভিভাবকরা কি বলছে? শিক্ষার্থীরা প্রথমত, আমরা গতকালকের যে সেমিনারটি ছিল সেখানে শিক্ষার্থীরা জানাচ্ছিলেন যে তারা মূলত যখন শ্রেণীকক্ষে আসেন সেটি অনেকের ক্ষেত্রেই একটি আনন্দদায়ক বিষয় হয়ে দাঁড়ায়। সেখানে তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হওয়া সহ শিক্ষার যে পরিবেশ সেটি তারা শ্রেণীকক্ষে বেশি পছন্দ করেন অনলাইনে বা বাসায় থাকার চেয়ে। একই সঙ্গে শিক্ষকরা জানাচ্ছিলেন যে তাদের অনেকের কাছেই সেই টেকনোলজি বা সেই যে আধুনিকায়নের যে বিষয়টি বা গ্যাজেট থাকার বিষয়টি সেটি তাদের কাছে নেই এবং অনেক ক্ষেত্রেই ইন্টারনেট দুর্বলতার মতো বিষয়গুলোকেও তারা দুষছিলেন। তবে আবার অনেকে জ্বালানি সাশ্রয় করার যে সরকারের লক্ষ্য সেটিকে সমর্থন জানিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। সেক্ষেত্রে আমরা যদি একটু জ্বালানির পরিস্থিতিটা একটু দেখি, সে বিষয়ে কি রিপোর্ট আছে এই মুহূর্তে আমার কাছে একটি প্রতিবেদন আছে, সেটি আমরা একটু দেখতে চাই। রাজধানী সহ সারা দেশে আজও জ্বালানি তেলের জন্য তীব্র ভোগান্তি যানবাহন চালকদের। শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন স্থানে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি করা হচ্ছে। জ্বালানি বিভাগ বলছে প্রতি মাসে জ্বালানিতে 2.5 থেকে 3 হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। রাজধানীতে জ্বালানি তেলের জন্য ভোগান্তির এই চিত্র এখন নিত্যদিনের। আগারগাঁও, শাহবাগ সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বৃহস্পতিবারও তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইনে যানবাহন চালকরা। ভোগান্তি পৌঁছেছে চরম পর্যায়ে। নাস্তা খেতে পারি নেই, এই পানি খেলাম আর কি। যাবে 40 কিলো চালাই আলাইছি, আর চালাইতে পারবো না, এখন বাধ্য হয়ে নিতে এলাম, ঘুম নষ্ট করে। সারা রাত আসাদ গেটে ছিলাম, লাস্টে তেল দেয় নাই। পরে সকালবেলায় এই জায়গায় লাগাইছি, 3.5 ঘন্টায় এই পর্যন্ত আসছে। 4 ঘন্টার উপরে কাটাই ফেলছি। তার মানে আমার হাফ বেলার যে ইনকাম 1800 টাকা যেটা ইনকাম হইতো এটা কিন্তু শেষ। তবে পাম্প কর্তৃপক্ষের দাবি পর্যাপ্ত তেল পাওয়ায় সরবরাহ সংকটের শঙ্কা নেই, তবে গ্রাহকদের চাপ অনেক বেশি। অসাধু চক্র তারা তেল নিয়ে বিভিন্ন জায়গায় জমিয়ে রাখছে বা পাচার করে দিচ্ছে। এটা যতটা না হয়েছে তার যে আমি যদি বলি স্বাভাবিকভাবে মানুষ প্যানিকড হয়ে গেছে। আমরা মেসেজ পাচ্ছি না যে আমাদের সংকট হবে, যেভাবে আসছে আমরা আশাবাদী এই সংকটটা আমরা উতরিয়ে যেতে পারবো। শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেল নিয়ে পাম্পগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। শৃঙ্খলা ফেরাতে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে তেল সরবরাহ করা হচ্ছে। এখন তো তেল পাওয়া যাচ্ছে না কোথাও, এখানে একটু বেশি দেয়, এই জন্য এখানে আসছি। মোহাম্মদ খলিল আহমেদ, রাত 11টার সময় এসে পাম্পের তেলের অভাবে বসে আছে, যাবো হলো কুমিল্লা। সারা দেশের মতো খুলনা বিভাগের 10 জেলায়ও জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। প্রতিটি ফিলিং স্টেশনেই পেট্রোল ও অকটেনের ঘাটতি রয়েছে। লম্বা সিরিয়ালে বৃষ্টিতে ভিজে আরো এখন ওয়েদারের যে অবস্থা, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছে। প্রতিদিনের যে ভোগান্তি, এই ভোগান্তি থেকে আমরা চাই যে নিস্তার পাই। এদিকে সচিবালয়ে ব্রিফিংয়ে জ্বালানি বিভাগ জানিয়েছে প্রতি মাসে জ্বালানি তেলে 2000 থেকে 2500 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। মুহূর্তে আমরা সরকার প্রায় প্রতি মাসে
2,500 থেকে 3,000 কোটি টাকা তাকে ভর্তুকি দিতে হচ্ছে। অভিযান পরিচালনা করে জ্বালানি তেল, অবৈধ জ্বালানি তেল যখনই পাচ্ছে তখন সেটা সেখানে ডিসপোজ করছে। আর এর বাইরে নিয়মিত মামলা হচ্ছে, মামলায় আসলে খতিয়ে দেখা হবে যে কারা এর সাথে সম্পৃক্ত। এ পর্যন্ত সারা দেশে 7,342টি অভিযানে অবৈধভাবে মজুত করা 4,69,042 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এছাড়া রাজধানীতে কিউআর কোডের মাধ্যমে পরীক্ষামূলকভাবে জ্বালানি তেল বিতরণ ফুয়েল পাস চালু করল জ্বালানি বিভাগ। সাইফুল ইসলাম, সময় সংবাদ। সামদানি, সেক্ষেত্রে সরকার এই পরিস্থিতি বিবেচনায় সর্বশেষ কি নিল আর কি পদক্ষেপ? জ্বালানির সংকট সরকারের পক্ষ থেকে, পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে, সবার পক্ষ থেকেই বলা হচ্ছে যে সরবরাহ সেটি কিন্তু পর্যাপ্ত রয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বন্দরে মালয়েশিয়া থেকে 25,000 টনের একটি অকটেনবাহী জাহাজ এবং 26,000 টনের একটি ফার্নেস অয়েলবাহী জাহাজ, এ নিয়ে মোট 44টি জাহাজ কিন্তু ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এবং এক্ষেত্রে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ থাকলেও যেটি সমস্যা সেটি হচ্ছে প্যানিক বাইংয়ের একটি সমস্যা রয়ে গেছে। সাধারণ জনগণ যারা রয়েছেন তারা মনে করছেন যে হয়তোবা জ্বালানির দামটি বেড়ে যাবে বা জ্বালানি ফুরিয়ে যাবে, এমনটি তারা আশঙ্কা করে। একটু যদি বলেন যে এই যে ফুয়েল পাস যে ওয়েবসাইট বা আমরা যে ব্যবস্থাপনাটি দেখছি সেটি আসলে নিয়ে যদি একটু বলেন। সাধারণত আমরা দেখে থাকি যে পেট্রোল পাম্পগুলোতে অব্যবস্থাপনা রয়েছে, সেটিকে ডিজিটালাইজেশন করার জন্য fuelpass.gov.bd নামে ওয়েবসাইটে ফুয়েল পাসের জন্য রেজিস্ট্রেশন করা যাবে। সেক্ষেত্রে এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল নাম্বার এবং একটি ছবি দিয়েই মোটরসাইকেল চালকরা ঢাকার দুটি পাম্পে, একটি হচ্ছে তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশন আর একটি হচ্ছে আগারগাঁওয়ের সোনার বাংলা ফিলিং স্টেশনে, এই দুটি ফিলিং স্টেশনে তারা এই ফুয়েল কার্ডের জন্য অ্যাক্সেস করতে পারবে। সেটি তারা রেজিস্ট্রেশন করে। এখন কি শুরু হয়ে গেছে এটি? জি, এটি শনিবার থেকে শুরু হবে। আজকে থেকে এটি শুরু হয়েছে এবং দুটি পাম্পে শুরু হয়েছে এবং পুরো দমে শনিবার থেকে এটি একেবারেই চালু হয়ে যাবে। তবে এক্ষেত্রে যেটি হচ্ছে, এটি যেহেতু আপাতত মোটরসাইকেল চালকদের জন্য শুরু হয়েছে, সেক্ষেত্রে যারা গাড়ির চালক রয়েছেন, যে সমস্ত তেলবাহী গাড়িগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও ধাপে ধাপে এই ফুয়েল কার্ডের প্রক্রিয়াটি আরো কার্যকর করা হবে। রেজিস্ট্রেশন করলে মানুষ কি সুবিধা পাবে? এটি রেজিস্ট্রেশন করলে যে সুবিধাটি পাবে সেটি হচ্ছে, একজন মোটরসাইকেল চালক তিনি কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে তিনি কতটুকু ফুয়েল বরাদ্দ পাবেন বা তার ফুয়েল বরাদ্দটি আছে কিনা এটি নিশ্চিত করা সম্ভব হবে। তার মানে এক্সট্রা কেউ নিয়ে আবার প্যানিক সৃষ্টি করেন না, সেটি বন্ধ হবে। জি জি, একাধিকবার ক্রয় করার যে প্রবণতাটি সেটি শেষ হবে। সামদানি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জি রাব্বি, আপনাকেও ধন্যবাদ। জ্বালানি পরিস্থিতি এবং জ্বালানি পরিস্থিতির কারণে শিক্ষাক্ষেত্রে যে পরিবর্তন বা নতুন সিদ্ধান্ত, এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়।